আমন্ত্রণ আপনাদের সবাইকে। চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক। বিয়ন্ড বর্ডার্স প্রেজেন্ট ফুটবল ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। ইকবাল ভাই কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আপনার সাথে দেখা হচ্ছে। আজকে রাত্রে অনেকগুলো বড় বড় খেলা। প্রথমে যদি আমরা একটু গো থ্রু করি, চ্যাম্পিয়ন্স লিগের কিং যাকে হচ্ছে বলা হয় রিয়াল মাদ্রিদ, তার খেলা আপনার কায়রাত আলমাতির সাথে। এত বড় লম্বা জার্নি করে প্লেনে গেলেন, টানা 11 থেকে 12 ঘন্টার মতো, এবং ও যেখানে যাচ্ছেন সেখানের মাঠে দর্শক 9,000-এরও কম। তো লং জার্নি, হোম অ্যাওয়ে ফিল্ডে এত কম দর্শকের সামনে কি মনে হয় এবং কোন দিকে যাবে আজকের রেজাল্ট? এবং আমি যদি এর সাথে একটু ছোট্ট করে মনে করে দিই, লা লিগার লাস্ট ম্যাচে বিধ্বস্ত হয় আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। সো এরপরে চ্যাম্পিয়ন্স লিগে তারা কি কামব্যাক করতে পারবে? আসলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে তো কিং, তো সেই জায়গা থেকে অবশ্যই রিয়াল মাদ্রিদের মানে অ্যাটলিস্ট এরকম একটা ম্যাচে ডাউট করার কিছু নাই। কিন্তু এখানে দুইটা ফ্যাক্ট আসলে কাজ করবে। প্রথমত হচ্ছে 6,000 কিলোমিটার অলমোস্ট হচ্ছে ডিস্ট্যান্স। তো এই 11-12 ঘন্টা আসলে জার্নি করার পর আর ব্যাক যে হিস্ট্রিটা, লাস্ট ম্যাচটা আমরা যেটা দেখলাম, সেই জায়গা থেকে প্লেয়ারদের আসলে মাইন্ডসেট বা টিম স্পিরিটটা আসলে কতটুকু ডাউনে আছে এটাও একটা ফ্যাক্ট। যদিও জাভি কিন্তু আসলে নিজের জায়গা থেকে সব ভুল সে মেনে নিয়েছে এবং বলেছে যে এখান থেকেই তাদের আসলে শিক্ষা নিতে হবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগে আসলে রিয়াল মাদ্রিদ তাদের সেই চিরচেনা ছন্দেই থাকবে এবং ম্যাচটা জিতেই ফিরবে। আমরা রিয়াল মাদ্রিদ যেখানে খেলতে যাচ্ছে সেখানে আমরা দেখলাম দর্শকরা, সাংবাদিকরা, আমরা অনেকগুলো নিউজ চ্যানেলে দেখলাম যে তারা ফলো করতেছে মাদ্রিদ টিমকে টিম হোটেলে। এবং কায়রাত আলমাতির যে ক্যাপ্টেন ছিলেন উনিও একসময় বলেছেন যে আমরা মাদ্রিদের সাথে খেলতে চাই, এটা তাদের জন্য একটা ড্রিম গেম। এবং আমরা নিউজে দেখতেছিলাম সেখানকার জার্সি বিক্রি করা বেড়ে গেছে, একটা অন্যরকম একটা পরিবেশ। এবং তাদের এখানে আমার মনে হয় রেজাল্টের থেকে বড় কথা, এত বড় একটা টিম, এত বড় একটা ম্যাচ সেখানে হচ্ছে, এটাই আমার মনে হয় তাদের জন্য অনেক বেশি একটা গৌরবের একটা বিষয়। এটা অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই ধরনের ক্লাবগুলো আসলে এই চ্যাম্পিয়ন্স লিগের জন্যই এখন রিয়াল মাদ্রিদ বা বড় বড় ক্লাবের সাথে খেলার সুযোগ পাচ্ছে। তো এই জায়গাগুলো অবশ্যই এসব ছোট ছোট ক্লাব বা যেসব কান্ট্রিগুলো এখনও মানে টপ 5 লিগে আসলে যেসব ক্লাব নেই, এই ক্লাবগুলো আসলে অন্যভাবে নেই। তো সেই জায়গা থেকে এই ক্লাবগুলো আসলে এইসব টিম থেকে এখনও শিখছে বলা যায়। তো সেই জায়গায় আসলে আমি যদি একটু বলি যে এখানে আসলে টোটাল ফ্যান বেসটা কিন্তু এমন না যে শুধু মানে রিয়াল মাদ্রিদের এগেনস্টেই থাকবে। এরা দেখবেন হয়তো বা ফ্যান বেস থেকে বিশাল একটা সমর্থক গোষ্ঠী রিয়াল মাদ্রিদের সাপোর্টার। তো যদিও ঘরের মাঠে অবশ্যই নিজের ক্লাবকেই সবাই সাপোর্ট করবে, বাট দিন শেষে এই ম্যাচগুলো আসলে মানে ফুটবলকে আসলে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা মানে পদক্ষেপ বলা যায়। তো ওভারঅল হচ্ছে আমরা বিশ্বাস করি যে ম্যাচটা খুব ভালো হবে। এবং যদি এখানে আসলে রিয়াল মাদ্রিদ একটা দুইটা গোল কনসিড করে, আমার মনে হয় যে অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। বাট শুনছিলাম যে ডিফেন্স 3 ব্যাকলাইন নিয়ে একটা ট্রাই করবে জাভি, এবং হচ্ছে এই ম্যাচে হয়তো অনেক আমরা প্লেয়ার দেখবো যাদেরকে হয়তো রেগুলার গেম টাইম যারা পাচ্ছে না তারা হয়তো এখানে খেলবে। সো আমরা যদি এর থেকে যদি একটু অন্য একটা ম্যাচের দিকে যদি ফোকাস করি, মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ভাঙে চুরে উড়ে দেওয়ার পরে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা ফ্রাঙ্কফুর্টের সাথে। সো হুলিয়ান আলভারেজ তাদের মেইন ম্যান লাস্ট ম্যাচে ছিলেন না, তারা হচ্ছে ম্যাচটা হারে। তো সেখান থেকে এই ম্যাচে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের থেকে তাদের কামব্যাক করাটা বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য। কারণ অলরেডি যে পরিমাণ কম্পিটিটিভ আপনার টিমগুলোর সাথে খেলা হচ্ছে, ছোট টিমগুলোও হচ্ছে বড় টিমগুলোকে ছেড়ে কথা বলতেছে না। সো এন্ড অফ দ্য ডে আমার মনে হয় এই খেলাটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং অনেক বেশি মানে তাদের ফেভারে নিয়ে আসার জন্য খুব বেশি কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু তাদের মনে হয় একটু সুবিধা পাবে, সেটা হচ্ছে যেহেতু ঘরের মাঠে খেলা। সো মেট্রোপলিটানেতে তারা কিছুটা হলেও দর্শকদের তাদের একটা প্লাস পয়েন্ট। বাট এন্ড অফ দ্য ডে কি মনে হয় এটা নিয়ে? আবার এখানে আসলে আপনি দেখেন সিজনের শুরুটা কিন্তু অ্যাটলেটিকোর জন্য খুবই মানে বাজে ছিল, বাট লাস্ট দুইটা ম্যাচে আসলে আলভারেজ যেভাবে পারফর্ম করছে, অলমোস্ট মানে দুইটা ম্যাচে হাইয়েস্ট আপনার রেটেড প্লেয়ার ছিল, একটা হ্যাট্রিক, একটা
2 গোল, ওভারঅল 5 গোল লাস্ট 2 ম্যাচে। তো সেই জায়গায় আসলে যেই ফর্মে আছে আমার মনে হয় অ্যাথলেটিকোই আসলে এই ম্যাচটায় এগিয়ে থাকবে, কিন্তু ফ্রাঙ্কফুর্ট আসলে জার্মান ক্লাবগুলোকে আপনি ওইভাবে প্রেডিক্ট করতে পারবেন না। এবং আমি যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলি, আপনি দেখবেন ফ্রাঙ্কফুর্ট কিন্তু 4-6, 3-4, 5-1, 3-1, 3-1, মানে এখানে 2টা ম্যাচ যদিও হচ্ছে ফ্রাঙ্কফুর্ট হেরে যায়, লিভারকুজেনের সাথে 3-1 হারে এবং ইউনিয়ন বার্লিনের কাছে হচ্ছে 4-3 হারে। বাট দিন শেষে কিন্তু আপনি দেখেন স্কোর লাইনটা দেখেন, ওরা আসলে কোন ম্যাচটা যে গোল করতেছে, জিততেছে, কোনটা হারতেছে, মানে ওরাও জানে। আমি যদি এই ম্যাচের রেজাল্ট নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাকে একটা প্রেডিকশন দেন। মানে আমি মোটামুটি শিওর এই ম্যাচে প্রচুর গোল হবে। অ্যাথলেটিকো মাদ্রিদ তো দেখলাম হচ্ছে তারা ফার্স্টে লিড নেয়, লিড হারায়, আবার লিড নেয়, আবার লিড হারাচ্ছে। তারা ফ্রাঙ্কফুর্টের হচ্ছে সেম একই হচ্ছে ক্যাটাগরি হচ্ছে একটা টিম। সো এই ম্যাচে যদি আমি প্রেডিকশন বলতে বলি, আমাকে আমার কাছে এটা 3-2। আপনার কি মনে হয়? 3-2-তে হচ্ছে কি কাকে আপনি আগে? আমি অবশ্যই অ্যাথলেটিকোকে ঘরের মাঠে যেহেতু খেলা, আমিও আশা করতেছি হয়তো 3-1 এরকম কিছু একটা হবে। আর হুলিয়ান আলভারেজ যেহেতু হচ্ছে ব্যাক করেছেন, সো আমার মনে হয় মেইন ম্যান হিসেবে নাম্বার 10 রোল হিসেবে আপনি একটা ভালো পারফরমেন্স যদি সে দিতে পারে, আমার মনে হয় খুব ইজিলি স্মুথলি বের করে ফেলা পসিবল। যদি আমরা আরেকজন দ্য স্পেশাল ওয়ান, যার কথা হয়তো আমি বলতাম না সেই টিমটার কথা, কিন্তু যার জন্য বলতে হচ্ছে, চেলসির ঘরের ছেলে ঘরে ফিরছে বেনফিকার হয়ে বিশাল লম্বা সময় পর। আমরা হয়তো এই ম্যাচটা নিয়ে খুব বেশি কথা বলতাম না, এই ম্যাচটা নিয়ে হয়তো নিউজে অনেক বেশি লেখালেখি হতো না, যদি না চেলসিতে জোসে মরিনহো ব্যাক করতেন। সো বেনফিকার হয়ে জোসে মরিনহো, এবং যিনি চেলসিকে যিনি প্রিমিয়ার লিগ টাইটেল জিতিয়েছেন, তিনি ব্যাক করতেছেন, কি হবে এই খেলাতে? আসলে চেলসির কিন্তু বর্তমান ফর্মটা খুব খারাপ। লাস্ট 5 ম্যাচে হচ্ছে একটা জয় মাত্র। আর ম্যাচটা বেনফিকা কিন্তু মানে আপনি কখনোই ছোট করে দেখতে পারেন না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সবসময় হচ্ছে প্রথম রানগুলোয় বেনফিকা কিন্তু ভালো ভালো টিমকে আসলে মানে হারার মতো ক্ষমতা রাখে। লাস্ট সিজনে আপনি বার্সার সাথে বেনফিকার যে মানে ম্যাচগুলো আমরা দেখলাম, মানে দুর্দান্ত। তো সেই জায়গা থেকে সুবিধা একটা যে চেলসির ঘরের মাঠে খেলা, কিন্তু অসুবিধা হচ্ছে বেনফিকার ডাগ আউটে আছে হোসে মরিনহো। তো দিন শেষে আমার কাছে মনে হয় এটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। তবে আমি পার্সোনালি মানে যদি বলেন প্রেডিক্ট করতে, আমার কাছে এখন মনে হচ্ছে এই সিচুয়েশনে ম্যাচটা ড্র হতে পারে চেলসির মাঠে হলেও, কারণ বেনফিকাকে আসলে হোসে মরিনহো যেভাবে এমনি তো বাজে অভ্যাস আছে, তারা শেষের দিকে গিয়ে কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে গোল কনসিড করে বসে। মানে তাদের অ্যাটাকিং সাইডটা যতটা বেশি স্ট্রং, আমার কাছে মনে হয় তাদের যে সেন্টার ব্যাকে প্লেয়ার যারা আছে, যা ডিফেন্সে রেগুলার, যারা হচ্ছে একটা টিমকে ক্যারি করে, সো সেখানে দেখা যায় হচ্ছে কি তারা গোল খেয়ে বসে ছোট তাদের কিছু সিলি মিস্টেকের কারণে। সো যদি এই ম্যাচটা ড্র হয় আমি খুব বেশি অবাক হব না, আবার যদি চেলসি এই ম্যাচটা জিতেও যায় তাও আমি খুব বেশি অবাক হব না। তবে হ্যাঁ, আমি পার্সোনালি দেখতে চাই সব কিছু ছাপিয়ে একটা জোসে মরিনহোর যে এক্সাইটমেন্ট, একটা উনি যে হচ্ছে পুরো মাঠের মধ্যে যে একটা নতুন না কোনো একটা নিউজ যে হচ্ছে নিয়ে আসে প্রতিবারই তার কিছু অ্যাক্টিভিটির কারণে, কর্মকাণ্ডের কারণে, আমি মূলত সেই জিনিসটা দেখতে চাই হোসে মরিনহো থেকে। আর একটা বিষয় হচ্ছে এই ম্যাচ দিয়েই কিন্তু আবার চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করছে স্পেশাল ওয়ান, সো অবশ্যই সেই আসলে জয় দিয়েই ম্যাচটা শুরু করতে চাইবে। সো দেখা যাক কি হয়। আজকে রাতের অন্যতম একটা বিগ ম্যাচ, সেটা হচ্ছে লিভারপুল গালাতাসারাইয়ের সাথে। সো লাস্ট ম্যাচ জবগুলো লিগের জায়ান্ট টিমরা কিন্তু হচ্ছে মোটামুটিভাবে সবাই একটা অঘটনের রাত আমরা দেখলাম। লিভারপুল হেরেছে, তারা হচ্ছে গিয়ে লিগ টপার ছিলেন, তারা হেরে গেল। আমরা দেখলাম হচ্ছে গিয়ে ন্যাপোলি হেরে গেল, এবং আমরা দেখলাম হচ্ছে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ, আমি হারবো বলে এটা অ্যাকচুয়ালি বলবো না, ওগুলো বিধ্বস্ত হয়ে গেছে। সো সেই লিভারপুলের খেলা গালাতাসারাইয়ের সাথে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, গালাতাসারাই হচ্ছে এখন বেশ কিছু নন স্টার প্লেয়ার আছে। সো ওসিমেন আছে, আপনার ইডারসন গোলকিপারে নতুন করে সংযুক্ত হয়েছে। সো সেখানে হচ্ছে আপনার গালাতাসারাই এখন ম্যান সিটির গুন্ডোয়ান উনিও হচ্ছে আছেন। সো আমার মনে হয় এই ম্যাচটা অনেক বেশি কি ফাইটিং বা এক্সাইটিং, অনেক বেশি মানে 50-50 ধরবো আমি, নাকি 50-50 আসলে বলা টাফ, কারণ লিভারপুল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। লাস্ট ম্যাচটা যদি আপনি বাদ দেন ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে, যেটা হচ্ছে লিভারপুল 3 পয়েন্ট হারায়,
বাট সিজন থেকে কিন্তু এরা মোটামুটি মানে একদম মানে এইটাই মনে হয় প্রথম হার ছিল এই সিজনে এখন পর্যন্ত লিভারপুল। তো সেই জায়গা থেকে দুর্দান্ত ফর্মে আসলে লিভারপুল। আর গ্যালাতাসারাইয়ের ব্যাপারটা হচ্ছে লাস্ট 5 ম্যাচে 4টাই এরা জয় পায় এবং লিগেও দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু এরা কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাই ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে হেরেছিল। তো সেই জায়গা থেকে অবশ্যই গ্যালাতাসারাই ঘরের মাঠের ম্যাচটা জিততে চাইবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইয়ের কিন্তু ফ্যান বেসটা অনেক স্ট্রং। সো ওইখানে আসলে আপনার লিভারপুল যে কিভাবে মোমেন্টামটা ধরে রাখবে এটা একটা ফ্যাক্ট, কিন্তু যে দুর্দান্ত ফর্মে আছে আমি মনে করি লিভারপুলের ওখান থেকে জয় আনা সম্ভব। আমার যদি প্রেডিকশন করতে বলেন আমি হয়তো বা জিনিসটা 2-1 বলতে পারি যে লিভারপুলই জিতবে, বাট বলা যায় না কারণ অসিমের কিন্তু এই ম্যাচে ব্যাক করতেছে। সো ওভারঅল গ্যালাতাসারাই কিন্তু ভালো টিম। সো দেখা যাক। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাতে ইকবাল ভাই বেশ বড় বড় ম্যাচ, এবং কোনটা রেখে কোনটা দেখবেন আমি নিজেই পার্সোনালি কনফিউজ। আমি যদি শুধু আপনাকে একটু টিমগুলোর নাম মনে করে দিই, সেখানে আছে আর্সেনাল, বার্সেলোনা, পিএসজি, লেভারকুজেন, অ্যাথলেটিক ক্লাব, ম্যান সিটি, নেপোলি, জুভেন্টাস। সো খুব বেশি আপনার হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ সব ম্যাচ একসাথে পড়ে গেছে। আমি যদি একটু একটা একটা করে আসি, অবশ্যই আমরা বার্সেলোনাতে যাব, বাট একটু পরে যদি আমি সেখানে যাই, আর্সেনালের খেলা সেখানে হচ্ছে অলিম্পিকিওসের সাথে। সো আমার মনে হয় এটা আর্সেনাল খুব ইজিলি বের করে ফেলার কথা। আমারও মনে হয় যে এই ম্যাচটা আর্সেনাল হচ্ছে জিতবে এবং ঘরের মাঠে খেলা। সো আসলে মানে খুব বেশি অঘটন না ঘটলে আসলে আর্সেনালের জেতার কথা। ম্যান সিটির খেলা মোনাকোর সাথে, ম্যান সিটি এখন পর্যন্ত যে ফর্মে আছে আমার মনে হয় না আর মোনাকো এবার হচ্ছে লিগ ওয়ানে খুব বেশি একটা ভালো ছন্দে নেই। সো আমার মনে হয় না খুব বেশি তাদের হচ্ছে এই ম্যাচ নিয়ে ভোগাতে হবে। আমি একটু স্পেশালি নেপোলির কথা বলতে চাই, যাদের খেলা হচ্ছে স্পোর্টিং সিপির সাথে। তারা কিন্তু লাস্ট ম্যাচটা হারে এবং তারা হচ্ছে গিয়ে লিগের তাদের যে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলের যে টপে যে ছিল, তারা কিন্তু এসি মিলানের সাথে হেরে সেই পজিশনটাও কিন্তু তারা হারায়। এবং এর পরে টানা হচ্ছে গিয়ে দুটো বড় ম্যাচ পরাজয়ের পরে তারা কিন্তু হচ্ছে স্পোর্টিং সিপির হচ্ছে বিপক্ষে খেলতে নামবে মাঠে। সো এই ম্যাচটার দিকে আপনার কাছে পার্সোনালি যদি বলি আমি, যে কি আপনার আশা থাকবে নেপোলির থেকে, আপনি কি দেখতে চান বা কি আমরা হচ্ছে দেখতে পারি? নেপোলির জন্য লাস্ট ম্যাচটা বিশেষ করে এসি মিলানের সাথে এটা খুব টাফ একটা ম্যাচ ছিল অবশ্যই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে চ্যাম্পিয়ন্স লিগে আসলে নেপোলি এটা ঘরের মাঠে ম্যাচ, তো স্পোর্টিংয়ের কাছ থেকে ম্যাচটা আসলে বের করা সম্ভব। এবং আমি যদি প্রেডিক্ট করি এই ম্যাচটা হচ্ছে টাফ হলেও অ্যাটলিস্ট নাপোলি জয় নিয়েই আসলে শেষ করবে ম্যাচটা। ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ডি ব্রুইনে কিন্তু মানে নাপোলিতে যাওয়ার পর থেকেও মানে ভালোই ছন্দে আছে বলা যায়। লাস্ট যে এসি মিলান আর নাপোলির ম্যাচটা দেখলাম, ওখানে কিন্তু এত বয়সের পরেও কিন্তু সেই মদ্রিচ আর ডি ব্রুইনার পারফরমেন্স আমরা সেই মোটামুটি ভালোই দেখলাম। তো দিন শেষে আসলে নাপোলি এখন ভালোই গুছিয়ে খেলছে। এবং আমরা যদি সিটির আগের যে ম্যাচটা নাপোলি হেরেছে দেখি, সিটি আসলে নাপোলির সাথে আপনি কম্পেয়ার করলে এখন অনেক স্ট্রং টিম। সেই জায়গায় আসলে আপনার স্পোর্টিংয়ের কাছে আমি মনে করি না যে নাপোলির আসলে হারা উচিত, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দিন শেষে অনেক কিছুই হতে পারে। ইটস অল অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ এবং ইটস অল অ্যাবাউট আনপ্রেডিক্টেবল থিংস, देयर ইজ নো ডাউট। সো আমাদের সবার সবথেকে বড় এবং হচ্ছে আমার কাছে মনে হয় সেকেন্ডের রাতে সবার চোখ থাকবে একটা জায়গাতে একই সময়ে একসাথে একই দিকে, সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস পিএসজি, যাদেরকে আমরা আশা করেছিলাম লাস্ট সিজনে হয়তো ফাইনালে মুখোমুখি হবে, বাট ইন্টারের সাথে হারার পরে বার্সেলোনা ছিটকে গেল সেমিফাইনাল থেকে এবং ফাইনালটা খুব ইজিলি আপনার পিএসজি হচ্ছে গিয়ে তাদের করে নিল। সো এবার প্রথম দিকেই দেখা হয়ে যাচ্ছে দুটো বড় দলের, বিগ জায়ান্টের। বার্সেলোনার হচ্ছে রাফিনা ইনজুরিতে, ইয়ামাল লাস্ট ম্যাচে ব্যাক করলেন এবং 2 মিনিটের মাথায় অ্যাসিস্ট করলেন, এবং পিএসজির ভুড়ি ইনজুরি। সো বাট সেখানে আছে লুইস এনরিকে, তাদের দ্য স্পেশাল মাস্টার মাইন্ড, যার কারণে পিএসজি আজকে এত দূর। যেখানে হচ্ছে উসমান দেমবেলে, যাকে হচ্ছে ধারণা করা হচ্ছিল দ্য ফ্লপ স্টার, সেখান থেকে তাকে দেমবুলেন্স বলে ডাকা হতো, সেখান থেকে হচ্ছে চলে আসলো সে ব্যালন ডি'অর হচ্ছে উইনার হয়ে গেল, এবং তার আশেপাশে কেউ ছিলেন না। সো এতটাই সে হচ্ছে এগিয়ে ছিল। ফাইনাল ম্যাচে গোল, অ্যাসিস্ট এবং হচ্ছে প্রতিটা বিগ ম্যাচে আমরা হচ্ছে তার ম্যাজিকগুলো দেখছিলাম। সো এই ম্যাচে এত আর্লি স্টেজে হচ্ছে দুটো টিমের দেখা হয়ে যাচ্ছে। সো
আসলে মনে হয় আপনার কাছে? এবং আমার মনে হয় যে পুরো ফুটবল বিশ্বে আসলে আগামীকালকে যতগুলো ম্যাচ আছে তার মধ্যে এই ম্যাচটার দিকেই আসলে তাকিয়ে থাকবে। আমি যদি আপনাকে একটু বলি, এই ম্যাচটা আসলে আমার কাছে মনে হচ্ছে দুইটা জায়গায় আসলে বড় ফাইট হবে। একটা হচ্ছে মিডফিল্ড ব্যাটেল, যেখানে বার্সা পেদ্রি ভার্সেস ভিতিনা। হ্যাঁ, ভিতিনা। আপনি বর্তমান ওয়ার্ল্ডে আসলে টপ দুইটা মিডফিল্ডার হচ্ছে ভিতিনা এন্ড পেদ্রি। পেদ্রি লাস্ট 2-3টা ম্যাচ আপনি দেখেন, মাস্টার ক্লাসের পর মাস্টার ক্লাস পারফরমেন্স, যেখানে ভিতিনাও কিন্তু একের পর এক ভালো পারফর্ম করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে খুব মিডফিল্ডে আসলে একটা ভালো ব্যাটেল দেখতে পাবো আমরা। আর বার্সার জন্য সবচেয়ে টাফ হবে আমার কাছে যেটা মনে হয়, বার্সা হচ্ছে খুব সম্ভবত রাফিনাকে এই ম্যাচে পাচ্ছে না। তো সেই জায়গায় হচ্ছে যদি রাফিনার জায়গায় আমরা রাশফোর্ডকে দেখি, আমাদের ওই দিকে হচ্ছে রাশফোর্ডে ফেস করতে হবে আমাদের কি বলে হাকিমির স্পিড বা অফেন্সিভ ওই জায়গায় আসলে কতটুকু মানে বার্সা ট্যাকেল করতে পারবে, এটা একটা ফ্যাক্ট হবে আমার কাছে মনে হচ্ছে। আর নুনো মেন্দিসও কিন্তু এই পাশে দুইটাও মানে ফুল ব্যাকই হচ্ছে মানে দুর্দান্ত পিএসজির। তো এই জায়গায় আসলে বার্সার আসলে খুব ভালো একটা ফাইট দিতে হবে, আদারওয়াইজ ম্যাচটা টাফ হয়ে যাবে। তবে দুর্দান্ত লাস্ট 5টা ম্যাচে কিন্তু বার্সার জয় আছে এবং দুর্দান্ত ফর্মে আছে। সেই জায়গা থেকে ম্যাচটা আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। আর যেখানে লুইস এনরিকের মতো অভিজ্ঞ কোচ পিএসজি ডাগ আউটে, তো ম্যাচটা ড্র হতে পারে। বাট আমি পার্সোনালি যদি বলেন প্রেডিক্ট করতে, আমি 3-2, 3-1 এরকম একটা বার্সার পক্ষে প্রেডিক্ট করব। বুঝতে পেরেছি। তবে আমি কিন্তু মনে করি এই খেলাটাতে পিএসজি এগিয়ে থাকবে, কারণ হচ্ছে আমরা লাস্ট দুটো ম্যাচে বার্সা কিন্তু হচ্ছে পরাজিত হয় পিএসজির মাঠে। সো সেই বিচারে যদি আমি হচ্ছে চিন্তা করি, এবং এখনও যে পরিমাণ প্লেয়ার পিএসজির স্টকে এবং হচ্ছে ডাগ আউটে রয়ে গেছে এত ইনজুরির পরেও, আমার কাছে মনে হয় তারা কোনো না কোনোভাবে খেলাটা বের করে নিয়ে আসবে। তা আমার কাছে মনে হয় যেহেতু বার্সার মাঠে খেলা, এখানে আপনার একটা জিনিস মানতেই হবে যে ঘরের মাঠে আসলে বার্সা অন্যরকম। তো এই জায়গা থেকে আসলে বার্সাকে আগানো যে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যেটা বললেন, লাস্ট 2টা ম্যাচ হেরে গেছে। তো ওই জায়গা থেকেই আসলে বার্সার কিন্তু প্রতিশোধ নেওয়ার একটা টাইম। তো আমার মনে হয় যে হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সা এই ম্যাচটা আসলে জয় নিয়েই শেষ করবে। ধন্যবাদ ইকবাল ভাই এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।